হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে কারেন্ট অ্যাফেয়ার্স 2024 এনেছি। এর আগে 3টে পার্ট কারেন্ট অ্যাফেয়ার্সের অলরেডি আমি করে দিয়েছি। সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স টার্গেট 1, 2, 3 লিখে সার্চ করলে পেয়ে যাবে। আজকে আমি তোমাদেরকে করাবো টার্গেট 4, যেগুলো 2024-এ কারেন্ট অ্যাফেয়ার্স এসছে। এইগুলো আমাদের যে কোনো পরীক্ষায় কিন্তু আসে এবং খুব ইম্পর্টেন্ট। ওকে, তো চলো আজকের কোশ্চেনগুলো কি আছে দেখা যাক। প্রথম কোশ্চেন আছে কি, যে ভারতের কোন রাজ্যে বিখ্যাত কটকরূপা তারকাসী, বিখ্যাত কটকরূপা, নামটা মনে রাখবে, কটকরূপা তারকাসী বা ইংরেজিতে বলা হয় সিলভার ফিলিগ্রি, যেটি সম্প্রতি ভৌগোলিক ইঙ্গিত জিআই ট্যাগকে অর্জন করেছে। তো বন্ধুরা, অপশন 1 দিয়েছে গুজরাট, 2 হচ্ছে উড়িষ্যা, 3 হচ্ছে কেরালা, মহারাষ্ট্র আর 4 হচ্ছে মহারাষ্ট্র। তো এই যে কটকরূপা তারকাসী বা সিলভার ফিলিগ্রির জন্য কোন রাজ্য বিখ্যাত বা কোন রাজ্যটা অবস্থিত, তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে ভৌগোলিক ইঙ্গিত বা জিআইটা কি। জিআই এর ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। জিআই এর ফুল ফর্ম কি? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। ওকে, এটা কি কাজ করে, যে এটা হচ্ছে একটা ইঙ্গিত বা ইংরেজিতে সাইন বলতে পারো, যেটা হচ্ছে যে যে সমস্ত পণ্যগুলো পাওয়া যায় সেটা একটা নির্দিষ্ট ভৌগোলিক উৎস রয়েছে এবং সেটা একমাত্র সেখানে পাওয়া যায়, সেখানকার খ্যাতি, সেখানকার গুণাবলী। ঠিক আছে, তো সেখানকার খুব বিখ্যাত, তার জন্য সেটাকে জিআই ট্যাগ একটা দেওয়া হয়, তার জন্য বলা হয় কি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। ওকে, তো এই যে সিলভার ফিলিগ্রি, তো এই কোশ্চেনটা দেখেই তোমরা বুঝতে পারছো। দেখো এখানে দিয়েছে ভারতের কোন রাজ্যে বিখ্যাত কটক, তো কটক বলে একটা শহর আছে, সেই শহরটা অবস্থিত কোথায়? উড়িষ্যাতে। কটক শহর কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। এবং তোমরা শুনে থাকবে যে উড়িষ্যাকে আমরা বলে থাকি সিলভার সিটি। উড়িষ্যাকে আমরা কি বলে থাকি? উড়িষ্যাকে আমরা বলে থাকি সিলভার সিটি বলা হয়। ঠিক আছে, উড়িষ্যাকে কি বলা হয়? সিলভার সিটি বলা হয়। তো এই যে সেই সিলভার সিটি থেকে এসছে কি সিলভার ফিলিগ্রি, অর্থাৎ কটকরূপা তারকাসী বা সিলভার ফিলিগ্রিটা কি, যে এখানে তোমার গহনা যেগুলো হয় সোনা এবং রূপো দিয়ে যেগুলো তৈরি, অর্থাৎ এক কথা এটা হচ্ছে একটা হস্তশিল্প। কি বলা হয় এটা? হস্তশিল্প। এই হস্তশিল্প যে সমস্ত সোনা এবং রূপা দিয়ে তৈরি হয়, এই কারুকার্যগুলো খুব সুন্দর এবং একদম নিখুঁত পরিমাণের হয়। তো এটা কোন রাজ্যে অবস্থিত? আমাদের আনসার হয়ে যাবে উড়িষ্যা। কি হয়ে যাবে আমাদের আনসার? উড়িষ্যা। ওকে, তাহলে ভারতের কোন রাজ্যে বিখ্যাত কটকরূপা তারকাসী সিলভার ফিলিগ্রি, যেটি সম্প্রতি ভৌগোলিক ইঙ্গিত ট্যাগ অর্জন করেছে, হ্যাঁ সেটা কোথায় অবস্থিত? আনসার হয়ে যাবে কি উড়িষ্যা। তাহলে এর সম্বন্ধে কিছু এখানে দিয়েছি। দেখো কটকের রূপা তারকাসী বা রূপালী ফিলিগ্রি, যা তার সূক্ষ্ম কারুকার্য এবং শাস্ত্রীয় গহনাতে বিলাসবহুল নকশার জন্য পরিচিত এবং এটি হচ্ছে কটকের একটা হস্তশিল্প। এই পয়েন্টটা কিন্তু বন্ধুরা মনে রাখবে যে এটা হচ্ছে কটকের একটা কি হস্তশিল্প। আর অবশ্যই এটা গহনা, সোনা এবং রূপা দিয়ে তৈরি যে সমস্ত জিনিসগুলো তৈরি করা হয় এবং খুব নিখুঁতভাবে তৈরি করা হয় এবং সেটা শুধুমাত্র উড়িষ্যার জন্য বিখ্যাত এবং একে আমরা অপর নাম হিসেবে কি হিসেবে জানি? সিলভার সিটি হিসেবে জানি। ওকে, সেকেন্ড পয়েন্ট কি বলছে, ঐতিহাসিক নথি থেকে জানা যায় যে প্রায় 500 বছর আগে পারস্য থেকে ইন্দোনেশিয়া হয়ে, তাহলে পারস্য থেকে ইন্দোনেশিয়া হয়ে কটকে ফিলিগ্রির প্রচলন হয়েছিল, সম্ভবত সমুদ্র বাণিজ্যের মাধ্যমে। তাহলে এই যে কারুকার্যটা আজকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার কটক শহরে, যেটা হস্তশিল্প বলছি আমরা, সেটা 500 বছর আগে এসেছিল কোথা থেকে? পারস্য থেকে ইন্দোনেশিয়া এবং তারপরে এসেছিল কটকে। ঠিক আছে, এবং সম্ভবত এটা সমুদ্রের বাণিজ্যের মাধ্যমে এসেছিল, অর্থাৎ সমুদ্র পথে। তাহলে আমাদের এখানে আনসার হয়ে যাবে কি উড়িষ্যা। তাহলে ভারতের কোন রাজ্যে বিখ্যাত কটকরূপা তারকাসী বা সিলভার ফিলিগ্রি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রাখবে। আনসার হয়ে যাবে কি উড়িষ্যা। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। 2024 সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন বিশ্বের দীর্ঘতম দ্বি টানেলের নাম কি? তাহলে তিনি যে বিশ্বের দীর্ঘতম দ্বি টানেল উদ্বোধন করেছিলেন, তাহলে বিশ্বের কিন্তু দীর্ঘতম এটা 2024 সালে তৈরি করেছিল। কে করেছিল? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই তো? তাহলে অপশন 1 হচ্ছে সেলা টানেল, অপশন 2 হচ্ছে বানিহাল কাজিগুন্ড রোড টানেল, অপশন 3 হচ্ছে ত্রিবান্দ্রম পোর্ট রেলওয়ে টানেল, অপশন 4 হচ্ছে পীর পাঞ্জাল রেলওয়ে টানেল। তো ছবিটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো যে এটা অ্যান্সার হয়ে যাবে কি সেলা টানেল। কি বলা হয় এটাকে? সেলা টানেল। তাহলে বিশ্বের দীর্ঘতম দ্বি লেনের টানেল কি? সেলা টানেল। দেখো এখানে তোমাদের ছবিতে এখানে দেখতে পাচ্ছ সেলা টানেল লেখা আছে এবং এটা হচ্ছে সেলা টানেলের ছবি এবং এটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম দ্বি লেনের টানেল। এটা সম্বন্ধে কিছু আমরা জেনে নিই, চলো। এটা অবস্থিত কোথায়? অরুণাচল প্রদেশে অবস্থিত। অরুণাচল প্রদেশের কোথায়? ইটানগরে। তাহলে অরুণাচল প্রদেশের ইটানগরের সেলা টানেলের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেলা টানেল প্রকল্পটি শুরু হয়েছিল 2019 সালে
ঠিক আছে, এটা শুরু হয়েছিল কাজটা 2019 সালে, শেষ হয়েছে 2024 সালে। ওকে, এটা বিশ্বের দীর্ঘতম দ্বি টানেল, এর ফুট হচ্ছে 13,000 ফুট এবং এটি দুটি টানেল এবং একটা লিংক রোড নিয়ে এটা গঠিত হয়েছে। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে কি, যে এই যে টানেল আছে, টানেলটা কোথায় অবস্থিত, এত অরুণাচল প্রদেশের ইটানগরে অবস্থিত এই সেলা টানেল, এবং এটা 13,000 ফুট, আর এটা উদ্বোধন করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর এটা চালু হয়েছিল কত সালে, 2019 সালে, কাজ শেষ হয়েছে 2024 সালে। ওকে, নেক্সট, মাজুলির কোন ঐতিহ্যবাহী কারুশিল্পকে ভারত সরকার ভৌগোলিক ইঙ্গিত ট্যাগ প্রদান করেছেন? তো দেখো এখানে আবার দিয়েছে জিআই বা ভৌগোলিক ইঙ্গিত। জিনিসটা আমি প্রথমে বলে দিয়েছি যে জিআই জিনিসটা কি। তো এবার কোশ্চেনটা করা যাক, যে মাজুলির কোন ঐতিহ্যবাহী কারুশিল্পগুলিকে ভারত সরকারের ভৌগোলিক ইঙ্গিত হিসেবে ট্যাগ করেছে? তো অ্যান্সার দেখো, সিল্ক বয়ন এবং কাঠ খোদাই করা, মৃৎপাত্র তৈরি এবং ব্রোঞ্জ ভাস্কর্য, মুখোশ তৈরি এবং পাণ্ডুলিপি অঙ্কন, ঝুড়ি বুনন এবং নৌকা তৈরি। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে মুখোশ তৈরি এবং পাণ্ডুলিপি অঙ্কন, অর্থাৎ অপশন 3 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে মাজুলির যে ভৌগোলিক ইঙ্গিত হিসেবে ট্যাগে প্রদান করা হয়েছে সেটা হচ্ছে মুখোশ তৈরি এবং পাণ্ডুলিপির অঙ্কন। এটা সম্পর্কে কিছু আমরা জানবো, দেখি। হচ্ছে মাজুলিতে মুখোশ তৈরির মধ্যযুগের সময় ফিরে আসে। এটি নব বৈষ্ণব সাধক মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব প্রবর্তন করেছিলেন। তাহলে এই যে মাজুলিতে মুখোশ তৈরি, এটা প্রবর্তন করেছিলেন কি, শ্রীমন্ত শঙ্করদেব। ওকে, আর পাণ্ডুলিপি যেটা আছে, তো চিত্রগুলি প্রধানত রামায়ণ, মহাভারত এবং ভাগবত পুরাণের মতো হিন্দু মহাকাব্যের গল্পগুলিকে চিত্রিত করে, যা ভগবান কৃষ্ণের সাথে সম্পর্কিত, এবং এই ঘটনাগুলোকে কেন্দ্র, ভগবান কৃষ্ণের সাথে যে ঘটনাগুলো সম্পর্কিত আছে সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে কিন্তু এটা তৈরি। কোনটা তৈরি? পাণ্ডুলিপির চিত্র। তো এটা দেখো মাজুলির, কিন্তু এটা কোথায় অবস্থিত? মাজুলিতে। তো মাজুলির যে ভৌগোলিক ইঙ্গিত হিসেবে যেটাকে কারুশিল্পগুলিকে ট্যাগ করা হয়েছে ভারত সরকারকে, সেটা হয়ে যাচ্ছে মুখোশ তৈরি এবং পাণ্ডুলিপির অঙ্কন। ওকে, নেক্সট, ভারতের কোন রাজ্যে পান্ডুভোলা গুট্টা, তো নামটা মনে রাখবে, পান্ডুভোলা গুট্টা, কি বললাম, পান্ডুভোলা গুট্টা আনুষ্ঠানিকভাবে একমাত্র ভূ ঐতিহ্য সাইট হিসেবে স্বীকৃত হয়েছে। তো এই দেখো, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পান্ডুভিলা গুট্টা। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে পান্ডুভিলা গুট্টা, এটা হচ্ছে গেট। ঠিক আছে, এটা হচ্ছে ঐতিহ্যবাহী স্থান, এবং এটা অবস্থিত হয়ে যাবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তেলেঙ্গানা। এটা হয়ে যাবে তেলেঙ্গানা। তো দেখেছো যে তেলেঙ্গানা আমাদের নতুন বিভাজিত হয়ে নতুন একটা রাজ্য তৈরি হয়েছে। তো তেলেঙ্গানার এটা হচ্ছে একমাত্র ভূ ঐতিহ্য সাইট, ঠিক আছে, যেটাকে পরিদর্শন করতে পারা যায়। ওকে, তো এটা কোথায় অবস্থিত? তেলেঙ্গানাতে। তো পান্ডুভোলা ভুট্টা হিমালয়ের পাহাড়ের চেয়েও পুরনো। তো পান্ডুভোলা ভুট্টাটা কি বলছে? এটা বলছে হিমালয়ের পাহাড়ের চেয়েও পুরনো একটা ভূতাত্ত্বিক বিষয়। আনুষ্ঠানিকভাবে তেলেঙ্গানার একমাত্র ভূ ঐতিহ্য সাইট হিসেবে এটা স্বীকৃত হয়েছে। আনুষ্ঠানিকভাবে তেলেঙ্গানার একমাত্র ভূ ঐতিহ্য সাইট হিসেবে কিন্তু এটা স্বীকৃত হয়েছে। তাহলে এটা কিন্তু হিমালয়ের চেয়েও পুরনো, এই পান্ডুভিলা গুট্টাটা। এটা কোথায় অবস্থিত তাহলে? তেলেঙ্গানা। ওকে, নেক্সট, 2024 সালে মার্চ মাসে মধ্যপ্রদেশের কতগুলো ঐতিহ্যবাহী স্থান ইউনেস্কো, এটা মনে রাখবে, ইউনেস্কোর ফুল ফর্ম কি হয়ে যাবে? ইউনাইটেড নেশনস এডুকেশনাল এন্ড সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। কি বললাম? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন। তো 2024 সালে মার্চ মাসে মধ্যপ্রদেশের কতগুলো ঐতিহ্যবাহী স্থান ইউনেস্কো তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল? তো 3টে, 4টে, 5টে, 6টি। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 6টি। তাহলে কটা ইউনেস্কোর আন্ডারে চলে গেছিল মধ্যপ্রদেশে? নতুন 2024 সালে 6টি। এবার কোন 6টি গেছে সেই 6টির নাম আমরা জানবো। দেখো, ইউনেস্কো puts 6 new মধ্যপ্রদেশ destination on the tentative list, এটা কিন্তু মনে রাখবে, tentative list of world heritage site. The 6 site included, একটা হচ্ছে কি গাওয়ালিয়ার ফোর্ট, তার 2 নম্বর হচ্ছে দ্য হিস্টোরিক্যাল ধামনার রক কাট কেভস, আর একটা হচ্ছে ভোজেশ্বর মহাদেব টেম্পল ইন ভোজপুর, আর একটা হচ্ছে দ্য রক আর্ট সাইট অফ চাম্বল ভ্যালি, আর একটা হচ্ছে কোহিনুর বান্দারা বুরহানপুর, আর একটা হচ্ছে রামনগর অ্যান্ড মন্ডল গনসাই। তাহলে এই 6টা কিন্তু ইউনেস্কোর আন্ডারে চলে গেছে মধ্যপ্রদেশের নতুন, এবং কত সালে? 2024 সালে। ওকে, নেক্সট, 2024 সালে মার্চ মাসে ত্রিপুরার কোন ঐতিহ্যবাহী আইটেমগুলি জিআই ট্যাগ পেয়েছে? তাহলে এখানে আবার দেখো জিআই, এই জিআই থেকে এখানে কোশ্চেন কিন্তু একটু বেশি আছে। ওকে, তো এটা কিন্তু কোথায় হয়েছে? ত্রিপুরায়। এটা কোথায়? ত্রিপুরায়। তাহলে আগে দেখলাম আমরা মাজুলি দেখলাম একটা, আর একটা আগে কি দেখলাম বলো? মাজুলি, আর একটা হচ্ছে তোমার প্রথমে যে কোশ্চেনটা ছিল জিআই ট্যাগ নিয়ে, দেখা যাক কোথায় ছিল। এই দেখো, একটা মাজুলি ছিল, আর একটা হচ্ছে তোমার কটক, উড়িষ্যার কটকে ছিল। ঠিক আছে, তো একটা উড়িষ্যার কটকে ছিল। এবার দেখো কোথায় দিয়েছে। তো
তো 2024 সালে মার্চ মাসে ত্রিপুরায় কোনটা হয়েছে? ত্রিপুরেশ্বরী মন্দিরের পেড়া এবং রিগনাই পাচরা টেক্সটাইল, ত্রিপুরা চা এবং ত্রিপুরা বাঁশের কাজ, ত্রিপুরা রাবার এবং ত্রিপুরা কাঁঠাল, ত্রিপুরা আনারস এবং রানী আনারস। তো এটা আমাদের আনসার হয়ে যাবে ত্রিপুরেশ্বরী মন্দিরের পেড়া ও রিগনাই পাঁচড়া টেক্সটাইল, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, এটাই জিআই হিসেবে ট্যাগ করা হয়েছে ভারতে 2024 সালে, কোথায়? ত্রিপুরা। তো এই দুটো জিনিস কি আমরা জানবো। দেখো, পেড়া বলতে কিন্তু বোঝায় ত্রিপুরেশ্বরের মন্দিরের প্রসাদকে বোঝায়, তাহলে এই যে অপশন এতে পেলাম ত্রিপুরেশ্বরী মন্দিরের পেড়া, তাহলে পেড়াটা হচ্ছে কি? পেড়াটা হচ্ছে একটা মন্দিরের প্রসাদ। ওকে, ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রসাদ। অন্যদিকে রিগনাই পাচরা যেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আদিবাসী উপজাতিদের মহিলাদের দ্বারা পরিধান করা একটা ঐতিহ্যবাহী কাপড়। তাহলে রিগনাই পাচরাটা হচ্ছে কি? একটা কাপড়, আর পেড়াটা হচ্ছে একটা মন্দিরের প্রসাদ। এই রিগনাই পাচরার আগে আর একটা তাদের জিআই ট্যাগ হিসেবে হয়েছিল এই ত্রিপুরা থেকে, সেটা হচ্ছে রিসা, এবং সেটাও কিন্তু কাপড়ের নামও, সেটা কিন্তু কাপড়ের ঐতিহ্যবাহী। ওকে, তো এই দুটো কিন্তু মনে রাখবে, ত্রিপুরা থেকে কাপড়ের ঐতিহ্যবাহী পেলাম দুটো, একটা হচ্ছে রিগনাই পাচরা আর একটা হচ্ছে রিসা। আর ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রসাদ বলা হয় কাকে? পেড়াকে। ওকে, তো এই দুটো ভারতের জিআই ট্যাগ হিসেবে পরিচিত হয়েছে 2024 সালে, সেটা হচ্ছে ত্রিপুরেশ্বরী মন্দিরের পেড়া এবং রিগনাই পাচরা টেক্সটাইল। ওকে, নেক্সট, উত্তরপ্রদেশে বেনারস অঞ্চলের নিচের কোনটি জিআই ট্যাগ হিসেবে স্বীকৃত নয় বলেছে। এবার কিন্তু বলেছে উত্তরপ্রদেশ থেকে, কিন্তু জিআই ট্যাগ হিসেবে স্বীকৃত নয় বলেছে। তো বেনারস ঠান্ডাই, বেনারস সেহরাই, বেনারস গামছা এবং বেনারস লাল ভার ও মির্চ। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে বেনারস গামছা। অ্যান্সার কি হয়ে যাবে? বেনারস গামছা। এটা জিআই ট্যাগ হিসেবে কিন্তু স্বীকৃত নয়। তাহলে উত্তরপ্রদেশের বেনারস অঞ্চলের নিচের কোনটি জিআই ট্যাগ হিসেবে স্বীকৃত নয়? অ্যান্সার হয়ে যাবে বেনারস গামছা। ওকে, নেক্সট, মিরাজে তৈরি কোন যন্ত্রগুলো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে? তা আবার দেখো জিআই দিয়েছে, জিআই থেকে আবার কোশ্চেন, কিন্তু এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে মিরাজে। একটু আগে হলো কথা উত্তরপ্রদেশে। বীণা ও মৃদঙ্গম, সেতার ও তানপুরা, বাঁশি ও তাবলা, হারমোনিয়াম ও সরোদ। তো এটা আমাদের আনসার হয়ে যাবে কি? সেতার ও তানপুরা। কি হয়ে যাবে আনসার বলো? সেতার ও তানপুরা। এগুলো কি জানবে একটু দেখো। মিরাজের কারিগর প্রায় 200 বছর ধরে তাদের ব্যতিক্রমী সেতার এবং তানপুরার জন্য বিখ্যাত, যা শহরের ইঙ্গিতের উত্তরাধিকারের অবদান রেখেছে। এই জিআই ট্যাগগুলি 30শে মার্চ মঞ্জুর করা হয়েছিল সেতারের জন্য, মিরাজের বাদ্যযন্ত্র ক্লাস্টার এবং তানপুরার জন্য সোলটান টিউন বাদ্যযন্ত্র প্রযোজক কোম্পানিকে আলাদা করে। এই সোলটেউন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্রডিউসার কোম্পানির প্রধান মুবিন মিরাজের যন্ত্র তৈরির জন্য নির্দিষ্ট এলাকা থেকে স্থানীয়ভাবে পাওয়া কাঠ এবং মোটা চামড়ার কুমড়ার ব্যবহার তুলে ধরেন। তাই এইটা অবশ্যই তোমরা মনে রাখবে যে এই যে সেতার এবং তানপুরা তারা তৈরি করছে কি করে, যে তাদের স্থানীয় জায়গায় যে কাঠগুলো পাওয়া যায় আর মোটা চামড়ার যে কুমড়া পাওয়া যায়, সেই কাঠ এবং মোটা চামড়ার কুমড়াগুলো ব্যবহার করে তারা কিন্তু এই সেতার এবং তানপুরাগুলো তৈরি করে। কোথায় তৈরি করে? মিরাজে। ওকে, তার জন্য এটা জিআই হিসেবে ভারতে সংযুক্ত হয়েছে বা ট্যাগ পেয়েছে। তাহলে অ্যান্সার হয়ে গেল কি? সেতার ও তানপুরা। ওকে, নেক্সট, ভারতে এপ্রিল 2024-এ বিশাল সাপ বাসুকি, বিশাল সাপ বাসুকি এই জীবাশ্ম কোথায় পাওয়া যায়? চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা জীবাশ্ম, ঠিক আছে। এটা পাওয়া যায় কোথায়? গুজরাটে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় তোমাদের আসতে পারে। এই কোশ্চেনটা কিন্তু একটু মন দিয়ে দেখে রাখবে, ঠিক আছে। আমি স্টার মানে রাখলাম। ওকে, নেক্সট, এটা কোথায় পাওয়া যায়? এই বাসুকিটা পাওয়া যায় লিগনাইট খনি থেকে পাওয়া যায়, ঠিক আছে। খনিটি কোথায় অবস্থিত? পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ জেলার পান্থ্র এলাকায় এটা অবস্থিত। এটার কি ডেজিগনেশন কি? যে হিন্দু দেবতা শিবের সাথে সম্পৃক্ত সাপের রাজার নাম অনুসারে বাসুকের নামকরণ করা হয়েছে। হ্যাঁ, তাহলে এটা হিন্দু দেবতা শিবের সাথে সম্পৃক্ত করে কিন্তু এর নাম রাখা হয়েছে। ওকে, লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়াও এখানে বলছে আকারে টাই কি, টাইটানোবোয়া, এই নামটা কিন্তু মনে রাখবে। টাইটানোবোয়া নামক আরেকটা বিশাল প্রাগৈতিহাসিক সাপের প্রতিদ্বন্দ্বী, যার জীবাশ্ম পাওয়া গেছিল উত্তর কলম্বিয়ায় কয়লা খনিতে আবিষ্কৃত হয়েছিল। এটা কোথায় পাওয়া গেছিল? টাইটানোবিয়া, এটা পাওয়া গেছিল উত্তর কলম্বিয়ায়, আর এটা পাওয়া গেছিল 2009 সালে। তাহলে এখানে দুটো কোশ্চেন আমরা পেলাম, একটা পেলাম বাসুকি আর একটা হচ্ছে টাইটানোবোয়া। টাইটানোবোয়াটা পাওয়া গেছিল উত্তর কলম্বিয়ায় 2009 সালে, বাসুকিটা পাওয়া গেছে লিগনাইট খনিতে গুজরাটে কচ্ছ জেলার পান্থ এলাকায় 2024 সালে। ওকে, নেক্সট, নির্বাচনে ব্যবহৃত অনির্দিষ্টকালিতে কোন রাসায়নিক যৌগ থাকে? তারা নির্বাচনে ব্যবহৃত, দেখো আমাদের একটু দুদিন আগে ভোট গেল, তাই তো, লোকসভার ভোট গেল। তো এই ভোটে দেখো এই কালিটা ব্যবহার করা হতো, আমাদের হাতগুলো দেখো এরকম হয়ে যেত, যদি কালিটা হাতের মধ্যে পড়ে যেত তাহলে এরকম আকার ধারণ করতো, ঠিক আছে। তো এখানে যে রাসায়নিক যৌগটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে সিলভার নাইট্রাইট। কি হবে? সিলভার নাইট্রেট। ওকে,
এটা সম্পর্কে আমরা কিছু জানবো। সিলভার নাইট্রেট একটা বর্ণহীন কিন্তু অতিবেগুনি আলোর অধীনে দৃশ্যমান হয়ে যায়। যে অতিবেগুনি রশ্মি যদি আসে তাহলে ওর অধীনে কিন্তু আমরা এটাকে দেখতে পাবো না, ঠিক আছে। এবং এটা 72 ঘন্টা পর্যন্ত সাবান এবং তরল প্রতিরোধী, মানে কোনো কিছু কাজ করবে না 72 ঘন্টা। 72 ঘন্টা মানে 3 24 72 3 দিন। ভোটারের আঙুলের দীর্ঘস্থায়ী দৃশ্যমানতা নিশ্চিত করে। এটা লাইসেন্স প্রাপ্ত হয়েছিল 1962 সালে এবং 25টির বেশি দেশ এই কালিটা আজকে আমদানি এবং রপ্তানি করছে, ঠিক আছে। তাহলে এটার নাম কি হচ্ছে? সিলভার নাইট্রেট। ওকে, নেক্সট দেখা যাক কোন সংস্থা নৈনিতালের কাছে বনের দাবানল নিয়ন্ত্রণে বাম্বি বাকেট অপারেশন পরিচালনা করেছিলেন। তো রিসেন্ট 2024 সালে এপ্রিল মাসে নৈনিতালে একটা আগুন লেগে গেছিল। সেই আগুনটাকে দাবানলে একটা আগুন লেগে গেছিল নৈনিতালের কাছে, এটা তোমরা সবাই জানো, রিসেন্ট ঘটনা। তো সেখানে যে অপারেশন পরিচালনা করা হয়েছিল সেই অপারেশনের নাম দেওয়া হয়েছে বাম্বি বাকেট। তো এটা এই অপারেশনটা পরিচালনা করেছিল কে? ভারতীয় নৌবাহিনী, ভারতীয় বিমান বাহিনী, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় কোস্ট গার্ড। এটা অ্যান্সার হয়ে যাবে ভারতীয় বিমান বাহিনী। ভারতীয় বিমান বাহিনী। কিভাবে করেছিল যন্ত্রটা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এটা একটা জাহাজ, আর এখানে দেখো প্যারাশুটের মতো এর মাধ্যমে একটা জল তুলে নেয় এবং এই জলের মাধ্যমে জল ছিটিয়ে দাবানলটাকে নিয়ন্ত্রণে এনেছিল। তো এই প্রসেসটাকে বলা হয়, এই জাহাজ সম্বন্ধে এই প্রসেসটাকে আমরা বলতে পারি কি বাম্বি বাকেট। হ্যাঁ, তো এই বাম্বি বাকেটটা আবিষ্কার করেছিলেন কে? কানাডিয়ান ব্যক্তি ডন আর্নি। কানাডিয়ান ব্যক্তি ডন আর্নি এটা প্রথম আবিষ্কার করেছিলেন। 1983 সালে এটা চালু করা হয়। তিনি এটা আবিষ্কার করেছিলেন 1978 সালে, কিন্তু চালু করেছিল 1983 সালে। ওকে, ভারতীয় বিমান বাহিনী নৈনিতালের কাছে বনের দাবানলের নিয়ন্ত্রণে বাম্বি বাকেট অপারেশন করার জন্য তার MI-17 V5 হেলিকপ্টার মোতায়েন করেছিলেন। তার নামটা হচ্ছে কি MI-17 V5 হেলিকপ্টার। ওকে, বাম্বি বাকেট একটা বিশেষ যন্ত্র যা বায়বীয় অগ্নি নির্বাপকের উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে এবং এটা 1983 সালে চালু করা হয়েছিল এবং এটা আবিষ্কার করেছিল কে? কানাডিয়ান ব্যক্তি ডন আর্নি। এবং এই কোশ্চেনটা কিন্তু তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। নামটা মনে রাখবে, বাম্বি বাকেট। ওকে, কে করেছিল? ভারতীয় বিমান বাহিনী। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, পরের দিন নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো। শুভরাত্রি।